আজকের ক্লাসে আমরা আলোচনা করব শেয়ার ক্যাপিটাল বা শেয়ার মূলধন নিয়ে। আজকের ক্লাসে যে টপিকগুলো আমরা আলোচনা করব সেই টপিকগুলো হলো 1. অগ্রাধিকার যুক্ত শেয়ারের কত প্রকারের শ্রেণীবিভাগ হয়, সমস্ত প্রকারের শ্রেণীবিভাগগুলো নিয়ে আলোচনা করব। 2. আমাদের যে শেয়ার মূলধন রয়েছে বা নিজস্ব মূলধন রয়েছে সেই মূলধনগুলোর যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন অনুমোদিত মূলধন কী, বিলিখিত মূলধন কী, তলবিকৃত মূলধন কী, আদায়কৃত মূলধন কী, সংরক্ষিত মূলধন কী, এই সমস্ত ধরনের যে মূলধনের শ্রেণীবিভাগ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর 3. আমাদের যে নতুন উদ্বত্তপত্র বা ব্যালেন্স শিট রয়েছে সেই নতুন উদ্বত্তপত্র বা ব্যালেন্স শিট নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আলোচনা করি আমাদের অগ্রাধিকার যুক্ত শেয়ারের শ্রেণীবিভাগ। অগ্রাধিকার যুক্ত শেয়ারের শ্রেণীবিভাগ। তো আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম শেয়ার কাকে বলে, ইকুইটি শেয়ার কি, প্রেফারেন্স শেয়ার কি, ইকুইটি শেয়ার বা সাধারণ শেয়ারের কী কী বৈশিষ্ট্য থাকে, এই অগ্রাধিকার যুক্ত শেয়ার বা প্রেফারেন্স শেয়ারের কী কী বৈশিষ্ট্য থাকে, এছাড়া ইকুইটি শেয়ার প্রেফারেন্স শেয়ারের মধ্যে কী পার্থক্য রয়েছে, এই সবগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যারা ভিডিওটি দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক বা ইউটিউব উভয় জায়গাতেই তোমরা ভিডিওটি পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও। তো অগ্রাধিকার যুক্ত শেয়ারটা আমরা আগের ক্লাসেই আলোচনা করেছিলাম যে শেয়ার জিনিসটা কি, যে কোম্পানির টোটাল যে মূলধন থাকে, যে পরিমাণ মূলধন নিয়ে কোম্পানি নিবন্ধিত হয় বা রেজিস্ট্রিকৃত হয় তাকে আমরা কি বলি, অনুমোদিত মূলধন। আর এই অনুমোদিত মূলধনের যে ছোটো ছোটো অংশ থাকে তাকে বলা হয় শেয়ার। আর শেয়ার হয় দু প্রকার, একটা ইকুইটি শেয়ার আর একটা প্রেফারেন্স শেয়ার। ইকুইটি শেয়ারকে বাংলায় বলা হয় সাধারণ শেয়ার, আর প্রেফারেন্স শেয়ারকে বাংলায় বলা হয় অগ্রাধিকারযুক্ত শেয়ার। আর এই অগ্রাধিকারযুক্ত শেয়ার জিনিসটা কি, যে শেয়ারে সব কিছুতে অগ্রাধিকার দেওয়া হয়। যেমন একটা নির্দিষ্ট হারে লভ্যাংশ দেওয়া হয়, কোম্পানির লাভ হোক বা কোম্পানির ক্ষতি হোক, অগ্রাধিকারযুক্ত শেয়ার হোল্ডারও একটা নির্দিষ্ট পরিমাণ লাভ পেয়ে থাকে কোম্পানির কাছ থেকে। 2 নম্বর, যদি হচ্ছে অর্থ পরিশোধের ব্যাপার আসে তাহলে কারা আগে পায়, যারা অগ্রাধিকারযুক্ত শেয়ার রয়েছে তারাই আগে কি হয়, যে তাদের অর্থ আগে পরিশোধ করা হয়। এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু এদেরকে দেওয়া থাকে। এখন এই অগ্রাধিকারযুক্ত শেয়ার কত প্রকারের হয়, তো বিভিন্ন প্রকারের হয়। 1 নম্বর আমরা আলোচনা করব লভ্যাংশ পাওয়ার ভিত্তিতে। তাহলে 1 নম্বর আলোচনা করছি কি, লভ্যাংশ পাওয়ার ভিত্তিতে। লভ্যাংশ পাওয়ার ভিত্তিতে একে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের সঞ্চয়ী অগ্রাধিকারযুক্ত শেয়ার, আর একটা হচ্ছে আমাদের অসঞ্চয়ী অগ্রাধিকারযুক্ত শেয়ার। এখন সঞ্চয়ী অগ্রাধিকারযুক্ত শেয়ার কি আর অসঞ্চয়ী অগ্রাধিকারযুক্ত শেয়ার কি, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। এবার আমরা আগেই কি বললাম যে কোনো একটা অগ্রাধিকারযুক্ত শেয়ারে দেখা যায় কি একটা নির্দিষ্ট হার থাকে যেটা পূর্ব নির্ধারিত হারে লভ্যাংশ অথবা সুদ প্রদান করা হয়। তাহলে এখানে আমি ধরেছি কত, 10%। তাহলে কোনো ব্যক্তি যদি 100 টাকার প্রেফারেন্স শেয়ার কেনে বা অগ্রাধিকারযুক্ত শেয়ার কেনে তাহলে সে বছরে ক টাকা পাবে, 10 টাকা পাবে। তাহলে এখানে আমি ধরে নিলাম একজন ব্যক্তি 100 টাকার প্রেফারেন্স শেয়ার কিনেছে এবং তার পূর্ব নির্ধারিত হার কত, 10%। তাহলে কোম্পানির কাছ থেকে সে প্রতি বছর কত টাকা পাবে, 10% লভ্যাংশ পাবে। এবার যদি এমন হয় দেখা গেল যে কোম্পানি 2024 সালে লাভ হলো না, কোম্পানির 2024 সালে কোনো রকম লাভ তেমন হলো না, ক্ষতি হয়ে গেল, তো সেক্ষেত্রে কি করলো, এই 10 টাকাটা আর দিতে পারলো না। 2025 সালেও কি পাবে, যে 100 টাকার অগ্রাধিকার এই শেয়ার কিনেছে সে 10 টাকা পাবে। এবার দেখা গেল 2025 সালে কোম্পানির পর্যাপ্ত পরিমাণ লাভ হলো, তখন এই অগ্রাধিকার যারা শেয়ার কিনেছে তাদেরকে যদি এই আগের 10 টাকা আর বর্তমান 10 টাকা টোটাল হচ্ছে 20 টাকা দেয়া হয়, তাহলে তাকে আমরা কি বলবো, সঞ্চয়ী অগ্রাধিকারযুক্ত শেয়ার। তাই সঞ্চয়ী অগ্রাধিকারযুক্ত শেয়ারটা কি, অর্থাৎ যদি কোনো কোম্পানির অগ্রাধিকারযুক্ত শেয়ার যারা কিনেছে পূর্ববর্তী বছরের যে লভ্যাংশটা তারা পায়নি, এবছর যদি তাদেরকে দেয়া হয়, অর্থাৎ আগের বছরের লভ্যাংশ পাওয়ার অধিকার যদি তারা পায়, তাদেরকে আমরা কি বলবো, সঞ্চয়ী অগ্রাধিকারযুক্ত শেয়ার। এবার যদি এমন হয় যে আগের বছর 10 টাকা পাওয়ার কথা ছিল কিন্তু কোম্পানির লাভ হয়নি, পর্যাপ্ত পরিমাণ লস হয়ে গেছে, কোম্পানি 10 টাকা দিতে পারেনি, এবছর লাভ হয়েছে, এবছর 10 টাকা কোম্পানি দিচ্ছে কিন্তু আগের 10 টাকাটা আর দিচ্ছে না, তাহলে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো অসঞ্চয়ী অগ্রাধিকারযুক্ত শেয়ার। তাহলে এই যে ভাগ করলাম, এটা কিভাবে ভাগ করলাম, এটা লভ্যাংশ পাওয়ার ভিত্তিতে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা সঞ্চয়ী অগ্রাধিকারযুক্ত শেয়ার আর একটা হচ্ছে অসঞ্চয়ী অগ্রাধিকারযুক্ত শেয়ার। এবার 2 নম্বর আমাদের রয়েছে রূপান্তরের ভিত্তিতে।
রূপান্তরের ভিত্তিতে। একে এই ভিত্তিতে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রূপান্তরযোগ্য আর একটা হচ্ছে রূপান্তর অযোগ্য। রূপান্তর অযোগ্য, তাহলে রূপান্তরযোগ্য অগ্রাধিকারযুক্ত শেয়ার কি আর রূপান্তর অযোগ্য অগ্রাধিকার শেয়ার কি। এখন দেখা গেল এই যে একজন ব্যক্তি 100 টাকার প্রেফারেন্স শেয়ার কিনেছিল, এবার তাকে যদি এমন কোনো সুযোগ সুবিধা দেয়া হয় যে এ পরবর্তীকালে এর প্রেফারেন্স শেয়ারটা ইকুইটি শেয়ারে কনভার্ট করে নিতে পারবে বা রূপান্তর করে নিতে পারবে, তাহলে অগ্রাধিকার শেয়ার যদি সাধারণ শেয়ারে রূপান্তর করা যায় তাহলে তাকে আমরা কি বলবো, রূপান্তরযোগ্য অগ্রাধিকারযুক্ত শেয়ার বলবো। আর যদি অগ্রাধিকারযুক্ত শেয়ার হোল্ডারদের এরকম সুযোগ সুবিধা না দেওয়া হয় যে তুমি অগ্রাধিকারযুক্ত শেয়ার কিনেছো, তোমার অগ্রাধিকারযুক্ত শেয়ারই থাকবে, এটাকে আর রূপান্তর করা যাবে না, তাহলে তাকে বলা হবে রূপান্তর অযোগ্য অগ্রাধিকারযুক্ত শেয়ার। আর এটা কিসের ভিত্তিতে ভাগ করলাম, এটা রূপান্তর যোগ্যতার ভিত্তিতে আমরা ভাগ করলাম। আচ্ছা, আর কি ভাগ আছে, এখনও অনেকগুলোই ভাগ রয়েছে। যেমন আমাদের হচ্ছে পরিশোধ যোগ্যতার ভিত্তিতে বা পরিশোধের ভিত্তিতে। পরিশোধের ভিত্তিতে আবার দুটো ভাগে ভাগ করা হয়, এক পরিশোধযোগ্য আর দুই পরিশোধ অযোগ্য। পরিশোধ অযোগ্য, এখন এই দুটো প্রেফারেন্স শেয়ার কি, পরিশোধযোগ্য প্রেফারেন্স শেয়ার আর পরিশোধ অযোগ্য প্রেফারেন্স শেয়ার কি বা অগ্রাধিকারযুক্ত শেয়ার কি। বলছে যদি এমন কোনো প্রেফারেন্স শেয়ার হয়, সাধারণত একটা নির্দিষ্ট মেয়াদের পর সেটাকে ফেরত দিয়ে দেওয়া হয়, 5 বছর, 10 বছর, 20 বছর, এবং এই যে যতদিন না পর্যন্ত টাকা পরিশোধ করা হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই সুদ বা লভ্যাংশ কোম্পানি দিয়ে যাবে। 5 বছর পর দেখা গেল কোম্পানি হয়তো পরিশোধ করে দেবে, 10 বছর পর পরিশোধ করে দেবে, যেমন মেয়াদ থাকবে সেই মেয়াদের অন্তে বা মেয়াদটা শেষ হয়ে গেলে কী হবে, সেই প্রেফারেন্স শেয়ার পরিশোধ করে দেবে। তাহলে সেই ধরনের অগ্রাধিকারযুক্ত শেয়ারকে আমরা কি বলবো, পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। আর যদি এমন হয় কোম্পানি যদি কারোর সাথে এরকম চুক্তি করে বা এরকম অগ্রাধিকার শেয়ার নিয়ে আসে যে কোম্পানি তোমার অগ্রাধিকার শেয়ার পরিশোধ করবে না যতদিন না কোম্পানি বন্ধ হয় বা বিলোপ সাধন হয়, অর্থাৎ কোম্পানি বন্ধ হলে বা কোম্পানির বিলোপ সাধন হলে তবেই টাকা পরিশোধ করা হবে, নয়তো 5 বছর 10 বছর পরিশোধ করা হবে না, তাহলে তাকে আমরা কি বলবো, পরিশোধ অযোগ্য অগ্রাধিকারযুক্ত শেয়ার। এখন পরিশোধ অযোগ্য যে অগ্রাধিকার শেয়ার রয়েছে এটা ভারতবর্ষে কিন্তু নেই, অর্থাৎ ভারতবর্ষে কোনো কোম্পানি চাইলেও এই পরিশোধ অযোগ্য অগ্রাধিকারযুক্ত শেয়ার বিক্রি করতে পারবে না। আর যতদিন পর্যন্ত অগ্রাধিকার শেয়ার পরিশোধ করা না হচ্ছে ততদিন ইন্টারেস্ট বা সুদ বা লভ্যাংশ এটা তো দিতেই হবে বা এটা হচ্ছে কোম্পানিকে বহন করে যেতে হবে। শুধুমাত্র কি এটা মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পর পরিশোধ করে দেওয়া হয়, এটা পরিশোধ করে দেওয়া হয় না, এটা শুধুমাত্র কোম্পানি বন্ধ হলে তবেই ফেরত পাওয়া যায়। তবে ভারতবর্ষে প্রশ্ন পরীক্ষায় পড়তে পারে যে ভারতবর্ষে কোন অগ্রাধিকারযুক্ত শেয়ার বিলি করা হয় না, উত্তর হবে অপরিশোধযোগ্য বা পরিশোধ অযোগ্য শেয়ার বিলি করা হয় না। আচ্ছা, আর কি ভাগ রয়েছে, আর ভাগ রয়েছে মুনাফায় অংশগ্রহণের ভিত্তিতে। মুনাফায় অংশগ্রহণের ভিত্তিতে, যে মুনাফায় অংশগ্রহণের ভিত্তিতে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অংশগ্রাহী অগ্রাধিকারযুক্ত শেয়ার আর বিনা অংশগ্রাহী অগ্রাধিকারযুক্ত শেয়ার। এখন এই দুটো জিনিস কি, যে মুনাফায় অংশগ্রহণ বলতে কি বোঝা যায়, দেখা গেল কেউ 100 টাকার প্রেফারেন্স শেয়ার কিনেছে, তাকে বছরে 10 টাকা দেওয়া হবে। এখন এরকম যতজন অগ্রাধিকারযুক্ত শেয়ার কিনেছে সবাইকে তার পূর্ব নির্ধারিত হার বা লভ্যাংশের হারে টাকা দিয়ে দেওয়া হলো। এবার যে টাকাটা পড়ে রইল সেই টাকাটা কি হবে, কোম্পানি রিজার্ভ রাখতে পারে, তার যে শেয়ার হোল্ডার রয়েছে বা সাধারণ শেয়ার হোল্ডার রয়েছে তাদেরকে ডিভিডেন্ড দিতে পারে। তাহলে তাদেরকে দেওয়ার পরেও যদি কিছু টাকা পড়ে থাকে সেই টাকাতে আবার এদেরকে অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়, যে যা কিছু উদ্বৃত্ত হয়েছে তা থেকে তোমরা আবার কিছু অংশ পাবে, তাহলে তাদেরকে বলা হয় অংশগ্রাহী অগ্রাধিকারযুক্ত শেয়ার। আর যদি এমন হয় যে 100 টাকার কেউ প্রেফারেন্স শেয়ার কিনলো, তাকে 10 টাকা দেওয়া হয়ে গেল, এইভাবে যতজন কিনেছে তাদেরকে টাকা দেওয়া হয়ে গেল। এবার যে টাকাটা পড়ে রইল সেই টাকাটাও কিছু কাজে লাগানো হলো, কাজে লাগানোর পর যে টাকাটা উদ্বৃত্ত রইল তাতে আর এদেরকে ডাকা হলো না, যে এদেরকে আর অংশগ্রহণের কোনো সুযোগ দেওয়া হলো না, এদেরকে কি বলা হবে, বিনা অংশগ্রাহী অগ্রাধিকারযুক্ত শেয়ার। তাহলে অগ্রাধিকারযুক্ত শেয়ারের এই 8টা ভাগ কিন্তু বলে দিলাম। এখান থেকে কিন্তু ছোট প্রশ্ন অনেকগুলোই আসতে পারে, 2-3টে আসতে পারে, তাহলে এগুলো মনে রাখবে। টোটাল 8টা প্রকার অগ্রাধিকারযুক্ত শেয়ারের আমরা বলে দিলাম।
এবারে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের শেয়ার মূলধন কত প্রকারের হয় বা শেয়ার মূলধনের যে শ্রেণীবিভাগগুলো রয়েছে সেগুলো খুব সংক্ষেপে তোমাদেরকে আলোচনা করব এবং আশা করি যে ডাউটগুলো তোমাদের থাকবে সেগুলো খুব সহজ এবং সরলভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো, যে ক্ষেত্রে তোমাদের পরবর্তীকালে আর কোনো রকম অসুবিধা হবে না। তো এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শেয়ার মূলধনের শ্রেণীবিভাগ। তো আগে বলে দিই কোম্পানির মূলধন কত প্রকারের হয়। আসলে কোম্পানির মূলধন হয় দু প্রকারের, একটা হয় নিজস্ব মূলধন, আর একটা হয় ঋণকৃত মূলধন। এখন নিজস্ব মূলধন কি? কোম্পানির মালিক যারা রয়েছে তারা যে টাকাটা দেয় সেটাকে বলা হয় নিজস্ব মূলধন। আর মালিক বলতে কি বুঝি? কোম্পানির যারা শেয়ার কেনে তারাই কোম্পানির মালিক। তাহলে কোম্পানি তার শেয়ার বিক্রি করে যে টাকা সংগ্রহ করতে পারে সেটাই কোম্পানির নিজস্ব মূলধন বা নিজের মূলধন। আর কোম্পানি যদি সেই টাকা না কুলায় বা পর্যাপ্ত না হয় তাহলে কোম্পানি কি করতে পারে? কোনো ব্যাংক, কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিতে পারে, তাহলে সেটাকে বলা হচ্ছে ঋণকৃত মূলধন। তাহলে কোম্পানি তার শেয়ার বিক্রয়ের মাধ্যমে যে পরিমাণ মূলধন সংগ্রহ করতে পারে তাকে বলা হচ্ছে নিজস্ব মূলধন বা শেয়ার মূলধন। আর কোম্পানি ঋণের মাধ্যমে যে মূলধন সংগ্রহ করে তাকে বলা হচ্ছে ঋণ মূলধন। আর এই ঋণ মূলধনটা তো আমাদের পরবর্তী চ্যাপ্টারে রয়েছে, অর্থাৎ ডিবেঞ্চারের যখন চ্যাপ্টারটা আমরা করব সেখানে আমরা আস্তে আস্তে জানতে পারবো যে ডিবেঞ্চারের কত প্রকার হয়, ডিবেঞ্চারের অঙ্ক আমরা কি করে করব, ডিবেঞ্চারের যাবতীয় বিষয়গুলো তখন আলোচনা করব। তো এখন আমরা যেটা আলোচনা করছি যে নিজস্ব মূলধন বা শেয়ার মূলধন, এটার আমরা কিভাবে শ্রেণীবিভাগ করব সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং তোমাদেরকে একদম সংক্ষিপ্ত উদাহরণের সাহায্যে একদম ইজিলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে শেয়ার মূলধনের যেটা বলা হয় যে কোম্পানি যে পরিমাণ মূলধন নিয়ে কোম্পানি নিবন্ধিত হয়েছে বা কোম্পানি রেজিস্ট্রিকৃত হয়েছে তাকে আমরা বলি অনুমোদিত মূলধন। তাহলে অনুমোদিত মূলধন কি? অনুমোদিত মূলধন আমরা এভাবেও বলতে পারি যে কোম্পানি যে পরিমাণ মূলধন নিয়ে তৈরি হয়েছে বা রেজিস্ট্রিকৃত হয়েছে তাকে আমরা বলি নিবন্ধিত মূলধন, রেজিস্ট্রিকৃত মূলধন বা অনুমোদিত মূলধন, একই নাম। পরীক্ষায় এরকমও পড়তে পারে যে অনুমোদিত মূলধনের অপর নাম কি। তাহলে তোমাকে নিবন্ধিত মূলধন যদি থাকে তাহলে তাতে টিক দিতে হবে, বা রেজিস্ট্রিকৃত মূলধন থাকলে তাতে টিক দিতে হবে। আচ্ছা, অনুমোদিত মূলধন আমরা আরও একভাবে বলতে পারি যে কোম্পানি শেয়ার বিক্রি করে সর্বোচ্চ যত টাকা সংগ্রহ করতে পারে তাকে বলা হয় অনুমোদিত মূলধন। এখন বিষয়টা কি? যে বিষয়টা হচ্ছে দেখা গেল কোম্পানির কাছে 100টা শেয়ার রয়েছে এবং প্রতিটা শেয়ারের দাম 10 টাকা। তাহলে কোম্পানি শেয়ারগুলো বিক্রি করে সর্বোচ্চ কত টাকা সংগ্রহ করতে পারে? 1000 টাকা সংগ্রহ করতে পারে। একে আমরা কি বলবো? একে আমরা বলবো অনুমোদিত মূলধন। তাহলে কোম্পানির কাছে যতগুলো শেয়ার রয়েছে সেই সমস্ত শেয়ার বিক্রি করে সর্বোচ্চ যে টাকা আদায় করতে পারবে তাকে আমরা বলি অনুমোদিত মূলধন। এবার এই অনুমোদিত মূলধনেরই একটা অংশ রয়েছে যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা বলি বিলিযোগ্য বা বিলিকৃত মূলধন। বিলিযোগ্য বা বিলিকৃত মূলধন। তাহলে এই জিনিসটা এবার কি? যে কোম্পানির কাছে যত অনুমোদিত মূলধন আছে তার যে অংশ কোম্পানি বিলি করতে চায়, কোম্পানি চাইলে তো 100টাও বিলি করতে পারে, কোম্পানি চাইলে তার থেকে কমও বিলি করতে পারে। আমরা ধরে নিলাম কোম্পানি 80টা শেয়ার জনসাধারণের কাছে বিক্রি করতে চায় 10 টাকা দামে, তাহলে কোম্পানির এই যে 800 টাকা এইটাকে বলা হচ্ছে কি? বিলিযোগ্য বা বিলিকৃত মূলধন। এরকম পরীক্ষায় সংজ্ঞা আসতে পারে যে অনুমোদিত মূলধনের যে অংশ জনসাধারণের কাছে বিলি করা হয় বা বিলির জন্য উপস্থাপন করা হয় তাকে কি বলা হয়? তাকে হচ্ছে বিলিযোগ্য বা বিলিকৃত মূলধন। তাহলে আমরা এখানে ধরে নিয়েছি 80টা শেয়ার কোম্পানি 10 টাকা করে জনসাধারণের কাছে বিলি করছে। এবার এই বিলিকৃত মূলধনের কিন্তু দুটো অংশ রয়েছে। একটাকে কি বলা হয়? একটাকে বলা হয় বিকৃত মূলধন, একটাকে বলা হয় বিকৃত মূলধন, আর একটাকে বলা হচ্ছে আমাদের অবিকৃত মূলধন। অবিকৃত মূলধন। আচ্ছা, বিকৃত মূলধন কি? এই বিলিযোগ্য মূলধনের যতটা অংশ বিক্রি হয়ে গেছে তাকে বলা হচ্ছে কি? বিকৃত মূলধন। আমরা ধরলাম যে 60টা শেয়ার 10 টাকা করে বিক্রি হয়ে গেছে এবং 20টা শেয়ার 10 টাকা করে বিক্রি হয়নি, তাহলে একে বলা হচ্ছে অবিকৃত মূলধন। তাহলে বিলিযোগ্য মূলধন বা বিলিকৃত মূলধনেরই এটা অংশ। একটা হচ্ছে বিকৃত মূলধন আর একটা হচ্ছে অবিকৃত মূলধন। বিলিযোগ্য মূলধনের যে অংশ বিক্রি হয়ে গেছে তাকে বলা হচ্ছে বিকৃত মূলধন, আর বিলিযোগ্য মূলধনের যে অংশ বিক্রি হয়নি তাকে কি বলা হচ্ছে? অবিকৃত মূলধন। এখন যেটা বিক্রি হয়ে গেল, এই যে 60টা শেয়ার, কোম্পানি চাইলে কি করতে পারে? 60টা শেয়ারের এই যে 10 টাকা করে দাম,
কোম্পানি চাইলে কি করতে পারে, এই 10 টাকা একবারেও নিতে পারে, আবার চাইলে 10 টাকা কিছু কিস্তিতে নিতে পারে। যে কোম্পানি ভাবছে যে 60টা শেয়ার তো বিক্রি হয়েছে, ঠিক আছে 10 টাকা করে দাম, একবারে আমি 10 টাকা নেবো না, এই 10 টাকাটা কিছু কিস্তিতে আমি ভাগ করে নেবো, এই 3টে কিস্তিতে ভাগ করে নেবো। প্রথমবারে আমি নেবো 5 টাকা, কখন নেবো, যখন আবেদন করবে মানুষ, অ্যাপ্লিকেশন করবে তখন আমি নেবো। এবং আমি হচ্ছে 3 টাকা করে নেবো, কখন নেবো, যখন আমি এই আবেদনগুলো থেকে শেয়ারগুলোকে আবন্টন করব, অর্থাৎ তাদেরকে কি করব, আবার বন্টন করব, যে আবেদনগুলো ঠিকঠাক হয়েছে কিনা সেগুলো দেখে আমি কি করব, তাদেরকে অ্যালট করব, তখন আমি 3 টাকা করে নেব। আর বাকি 2 টাকা আমি পরে নেব, ঠিক আছে। কিভাবে নেব, আমি কলের মাধ্যমে নেব বা কল মানির মাধ্যমে নেব। তাহলে কোম্পানি কি ভাবছে, যে কোম্পানি ভাবছে আমার 60টা শেয়ার তো বিক্রি হয়েছে, 10 টাকা করে দাম, আমি একবারে নেবো না, 5 টাকা নেবো, একবার 3 টাকা নেবো, একবার 2 টাকা নেবো। এইগুলোকে কি বলবো, এগুলোকে আমরা বলবো কিস্তি, ঠিক আছে। আবেদনের সময় যে টাকাটা নেওয়া হবে, যে আবেদন করছে তখন 5 টাকা করে নেওয়া হোক, তাকে বলা হচ্ছে কি অ্যাপ্লিকেশন। যখন বলা হবে যে অ্যাপ্লিকেশানগুলো দেখলাম, যে অ্যাপ্লিকেশানগুলো হ্যাঁ ঠিকঠাক আছে, এবার এই অ্যাপ্লিকেশান অনুযায়ী আমরা শেয়ারগুলোকে কী করি, অ্যালট করে দিই, তখন 3 টাকা করে নেবো, আর বাকি যা টাকা পড়ে থাকে পরে নেবো। ক্লিয়ার? এবার ভালো করে বোঝার বিষয় রয়েছে, যেটা ছেলে মেয়েদের বেশি আটকায়, যে এরপরে এই যে কোম্পানি কিস্তিগুলো যতটা তলব করবে, কোম্পানি জনসাধারণের কাছ থেকে 5 টাকা আর দেখা গেল 3 টাকা তলব করেছে, মানে টোটাল 8 টাকা চেয়ে নিয়েছে, একে বলেছে তলব করা হয়েছে। যে কোম্পানি বলছে ভাই 5 টাকা করে দাও অ্যাপ্লিকেশনের সময়, যে কোম্পানি বলছে 3 টাকা করে দাও অ্যালটমেন্টের সময়, তাহলে কোম্পানি টোটাল ক টাকা চেয়ে নিল, তলব করে নিল 8 টাকা, তাহলে একে বলা হচ্ছে তলবিকৃত মূলধন। একে কি বলা হচ্ছে, তলবিকৃত মূলধন। তাহলে তলবিকৃত মূলধন কাকে বলবো, যে বিকৃত মূলধনের যে অংশ তলব করা হয়েছে, অর্থাৎ জনসাধারণের কাছ থেকে চাওয়া হয়েছে, তাকে আমরা বলবো তলবিকৃত মূলধন। আর দেখা গেল যে কোম্পানি বলছে না এখন 2 টাকা চাইবো না, পরে নেবো, তাহলে সেটা হচ্ছে কি অতলবী মূলধন। অতলবী মূলধন। তাহলে বিকৃত মূলধনের দুটো অংশ, একটা তলবিকৃত মূলধন, একটা অতলবিকৃত মূলধন। অর্থাৎ বিকৃত মূলধনের যতটা কোম্পানি তলব করেছে তাকে বলা যায় তলবিকৃত মূলধন, আর কোম্পানি যেটা তলব করেনি, যে এখনও পর্যন্ত ডাকেনি, যে 2 টাকা করে যখন আবার ডাকবে তখন হয়তো জনসাধারণ দেবে, এখনও পর্যন্ত চায়নি, তলব করেনি, তাকে কি বলা হবে, অতলবী মূলধন। এবার এই তলবিকৃত মূলধন এর আবার দুটো অংশ, এই অতলবিকৃত মূলধনের তলবিকৃত মূলধনের দুটো অংশ, একটা হচ্ছে আদায়কৃত মূলধন আর একটা হচ্ছে অনাদায়কৃত মূলধন। এই দুটো বিষয় কি, আদায়কৃত মূলধন কি আর অনাদায়কৃত মূলধনই। তাহলে কোম্পানির বিক্রি হয়েছে টোটাল 60টা শেয়ার, কোম্পানি 8 টাকা করে চেয়েছে, এবার দেখা গেল যদি সবাই টাকা দিয়ে দেয়, তাহলে তাকে কি বলবো, আদায়কৃত মূলধন বলবো। অর্থাৎ কোম্পানি যত টাকা তলব করেছে তার মধ্যে যে টাকাটা পাওয়া গেছে বা আদায় করা গেছে তাকে আমরা কি বলবো, আদায়কৃত মূলধন। আর যে টাকাটা আদায় করা যায়নি, হয়তো কেউ টাকা দিতে পারেনি, এমনও ব্যক্তি থাকতে পারে কেউ টাকা দিতে পারেনি, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো অনাদায়কৃত মূলধন। তাহলে তলবিকৃত মূলধনের হচ্ছে দুটো অংশ, তলবিকৃত মূলধনের যেটা আদায় করা গেছে তাকে বলা হবে আদায়কৃত মূলধন, আর যেটা আদায় করা যায় সেটা অতলবিকৃত মূলধন। তাহলে এখানে তলব কত করা হয়েছে, 8 টাকা করে, তাহলে প্রায় 480 টাকা তলব করা হয়েছে, যে 480 টাকা চাওয়া হয়েছে। ক্লিয়ার? এবার দেখা গেল কেউ হয়তো 60টা শেয়ার ছিল, সকলেই প্রথমে 5 টাকা করে 300 টাকা দিয়ে দিয়েছে, কিন্তু পরের বারে দেখা গেল 50টা শেয়ারের টাকা কেউ 3 টাকা করে দিয়েছে, তাহলে কত টাকা দিয়েছে, টোটাল হচ্ছে 150 টাকা। তাহলে কোম্পানির উঠেছে কত টাকা, 450 টাকা আদায় করা হয়ে গেছে। তাহলে কোম্পানির প্রথমে তো 300 টাকা হয়েছে, তাহলে একজনের কাছে 10টা শেয়ার ছিল, সে হয়তো এই 3 টাকা করে দিতে পারেনি, তার কাছ থেকে আর আদায় করা যায়নি, তাহলে এটাই হবে অনাদায়ী মূলধন। তাহলে 10টা শেয়ারে 3 টাকা করে টোটাল ক টাকা আদায় করা যায়নি, 30 টাকা, তাহলে এইটা হচ্ছে তার অনাদায়ী মূলধন কার, কোম্পানির। আচ্ছা, লাস্ট যেটা রয়েছে অতলবী মূলধন। এখন কোম্পানি দেখো এই 2 টাকাটা পরে চাইতে পারে জনসাধারণের কাছ থেকে, যে যারা 60টা শেয়ার কিনেছিলে আমাকে 2 টাকা করে দাও, ঠিক আছে। এখন যদি কোম্পানি এমনও করতে পারে না এই 2 টাকা আর আমরা চাইবই না, কোম্পানি যখন একেবারে বন্ধ হবে, বিলোপ হয়ে যাবে, তখন আমরা এই 2 টাকা করে আদায় করব এবং আমাদের যা কিছু দায় দেনা থাকবে সেগুলো এই টাকাটা দিয়ে মেটাবো। তাহলে তখন একে কি বলবো, তখন একে আমরা বলবো সংরক্ষিত মূলধন। তাহলে অতলবী মূলধন যদি আর ডাকাই না হয়, কোম্পানির বন্ধ হলে তবে তোলা হবে,
তখন আমরা তাকে বলবো এটাকে সংরক্ষণ করা হয়েছে বা সংরক্ষণ করে রাখা হয়েছে, একে বলা হচ্ছে সংরক্ষিত মূলধন। এই বিষয়টাতে ছেলে মেয়েদের প্রচুর কিন্তু অসুবিধা হচ্ছে। আশা করি কিন্তু তোমাদের খুব সহজভাবে বুঝিয়েছি। একবার সংক্ষিপ্তভাবে তোমাদেরকে বলে দিই, তারপরে আমরা উদ্বত্ত পত্রটা নিয়ে আলোচনা করব। তাহলে কোম্পানি যে পরিমাণ অর্থ নিয়ে যে পরিমাণ অর্থ নিয়ে রেজিস্ট্রিকৃত হয় বা নিবন্ধিত হয় তাকে আমরা বলি অনুমোদিত মূলধন, অথবা কোম্পানির কাছে যত শেয়ার রয়েছে তা থেকে সর্বোচ্চ কোম্পানি কত টাকা তুলতে পারবে সেটা হচ্ছে তার অনুমোদিত মূলধন। এর মূলধনের মধ্যে কোম্পানি যতটা বিলি করতে চাইবে তাকে বলা হচ্ছে বিলিযোগ্য মূলধন। বিলিযোগ্যের মূলধনের মধ্যে যতটা বিক্রি হবে তাকে বিক্রিত মূলধন, আর যতটা বিক্রি হবে না সেটা পড়ে থাকবে অবিক্রিত মূলধন। আর যতটা বিক্রি হবে তার টাকা কোম্পানি চাইলে একবারেও নিতে পারে, আবার চাইলে কিস্তির মাধ্যমে নিতে পারে। যেমন এখানে 5 টাকা, 3 টাকা, 2 টাকা, 3টে কিস্তি আমরা নিয়েছি। এবার এই কিস্তির টাকা কোম্পানি যতগুলো তলব করবে চাইবে তাকে বলা হচ্ছে তলবি মূলধন, আর যে কিস্তির টাকা চাইবে না তাকে বলা হচ্ছে অতলবি মূলধন। আচ্ছা, যেটা চাওয়া হয়েছে তার মধ্যে যত টাকা আদায় করা গেছে সেটাকে বলা হচ্ছে আদায়কৃত মূলধন, আর যতটা আদায় করা যায়নি সেটাকে কি বলা হবে? অনাদায়ী মূলধন। আচ্ছা, আর অতলবি মূলধন যেটা পড়ে রয়েছে সেটা যদি কোম্পানি ভাবে আর ডাকবো না, কোম্পানি বন্ধ হলে তবেই ডাকবো, তবেই তুলবো, তখন তাকে বলা হবে সংরক্ষিত মূলধন। এবারে আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের বর্তমান উদ্বত্তপত্র কীরূপ করা হয়েছে। এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে উদ্বত্তপত্রের নতুন রূপ বা নয়া রূপ। আচ্ছা, উদ্বত্তপত্র আগে আমাদের কেমন ছিল? আগে আমাদের উদ্বত্তপত্রটা ছিল সমান্তরাল। সমান্তরাল বলতে আমরা কি বুঝি? যেমন আমরা বাঁদিকে কি লিখতাম? বাঁদিকে আমরা লাইবিলিটিস বা দায়গুলোকে লিখতাম, আর আমরা ডান দিকে অ্যাসেটসগুলোকে লিখতাম। ক্লিয়ার? আচ্ছা, ওপরে আমাদের থাকতো কি যে ইন দ্য বুকস অফ ব্যালেন্স শিট অ্যাজ অন, যে তারিখে তৈরি করা হবে সেই তারিখে আমরা ব্যালেন্স শিটের তারিখটা দিতাম। লাইবিলিটির দিকে আমরা সাধারণত ক্যাপিটাল রাখতাম, আর নন কারেন্ট লাইবিলিটিগুলোকে রাখতাম, আর কারেন্ট লাইবিলিটিগুলোকে রাখতাম। ঠিক আছে? এইগুলো যোগ করে আমাদের কি হতো? টোটাল হচ্ছে আমাদের লাইবিলিটি হতো। অ্যাসেটের দিকে আমরা কি রাখতাম? যেমন আমরা ফিক্সড অ্যাসেট রাখতাম আর কারেন্ট অ্যাসেটগুলোকে রাখতাম, এগুলোকে যোগ করে আমাদের হতো টোটাল অ্যাসেট। এই টোটাল লাইবিলিটি আর টোটাল অ্যাসেট ইকুয়াল হতো। কখনো এমন নয় যে অ্যাসেট বেশি হবে লাইবিলিটি কম হবে, বা লাইবিলিটি বেশি হবে অ্যাসেট কম হবে, এমন কোনো ব্যাপার নেই। এই টোটাল লাইবিলিটি আর টোটাল অ্যাসেট অলওয়েজ ইকুয়াল হবে। ঠিক আছে? এখন তাহলে চেঞ্জেস কি হয়েছে? যে চেঞ্জেস হয়েছে, আমরা জানি যে আগে আমাদের কোম্পানি আইন ছিল 1956, এবং এটা সংশোধন করা হয়েছে 2013 সালে। এবং এই 2013 সাল থেকে বলেছে এরকম বাঁদিক আর ডান দিক, অর্থাৎ সমান্তরালভাবে আর ব্যালেন্স শিট করলে হবে না, এখন উপর নিচে করতে হবে। অর্থাৎ উপরে রাখতে হবে লাইবিলিটি আর নিচে থাকবে অ্যাসেট। মানে ব্যাপারটা একই, শুধু এই লাইবিলিটির দিকটা থাকবে ব্যালেন্স শিটের ওপরে আর নিচের দিকে থাকবে অ্যাসেট দিকটা। তাই টোটাল লাইবিলিটি আর টোটাল অ্যাসেট কি আলাদা হবে না? এক্ষেত্রেও একই হবে, শুধুমাত্র উপর নিচে হবে, অর্থাৎ উলম্ব প্রকৃতির হবে। তাহলে আগে পরীক্ষায় পড়তে হবে, আগে কি ছিল? আগে ছিল ব্যালেন্স শিট সমান্তরাল, এখন ব্যালেন্স শিট কী হয়েছে? এখন হয়েছে উলম্ব বা উপরে নিচে হয়েছে। ঠিক আছে? তাহলে এটা কবে থেকে চালু হয়েছে এটাও পড়তে পারে, 1/4/2014 সাল থেকে চালু হয়েছে। তাহলে সংশোধন হয়েছিল 2013-তে, কিন্তু নতুন ব্যালেন্স শিটটা চালু হয়েছে 1/4/2014-তে। তাহলে নতুন ব্যালেন্স শিটটা কীরকম, তার ফরম্যাটটা কীরকম? যে আমাদের যেমন সেম টু সেম থাকে সেরকমই ব্যালেন্স শিট থাকবে, শুধুমাত্র কি হবে? আমাদের এখানে থাকবে আমাদের লাইবিলিটিস, আর নিচে থাকবে কি? আমাদের অ্যাসেটস। এখানে পার্টিকুলার ডিটেলস অ্যামাউন্ট ওপরে থাকবে ইন দ্য বুকস অফ, যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের বইতে আমরা অঙ্ক করব সেটা আমাদের থাকবে। আচ্ছা, লাইবিলিটিসের মধ্যে একই রকম আমাদের শেয়ার ক্যাপিটাল, সাধারণত কী হয়? এক মালিকানা কারবারের ক্ষেত্রে ক্যাপিটাল হয়, আর যদি আমরা কোনো কোম্পানির ব্যালেন্স শিট করি তাহলে শেয়ার ক্যাপিটাল থাকবে, রিজার্ভ থাকবে, সারপ্লাস থাকবে, এগুলো থাকবে আমাদের শেয়ার ক্যাপিটাল। আমাদের নন কারেন্ট লাইবিলিটি যেমন আছে তেমন তো থাকবেই। নন কারেন্ট লাইবিলিটির মধ্যে ডিবেঞ্চার, লং টার্ম লোন, এগুলো থাকবে লাইবিলিটিস। আর আমাদের কারেন্ট লাইবিলিটিস থাকবে, কারেন্ট লাইবিলিটিস। তাহলে এগুলো কি হলো? শুধুমাত্র লাইবিলিটিসগুলোকে আমরা যোগ করে নিলাম, তাহলে আমাদের কী হয়ে গেলো? টোটাল লাইবিলিটিস। তো এটা হয়ে গেল কি? আমাদের টোটাল লাইবিলিটিস। ঠিক আছে? এবার টোটাল লাইবিলিটিস, এবার নিচে শুধুমাত্র অ্যাসেট। আগে অ্যাসেট কি ছিল? ডান দিকে ছিল, এখন অ্যাসেট থাকবে আমাদের নিচে থাকবে। কার নিচে থাকবে? লাইবিলিটিসের নিচে থাকবে, যার মধ্যে থাকবে আমাদের ফিক্সড অ্যাসেটস আর কারেন্ট অ্যাসেট, বা বলতে হয় নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। এগুলোকে যোগ করলে কি হবে? যে আমাদের টোটাল যে লাইবিলিটিস তার সঙ্গে সমান হবে। অর্থাৎ আমাদের কিছুই নয়, শুধুমাত্র আগে ছিল বাঁদিক এবং ডান দিক, আর এখন কি হয়ে গেল? এখন হয়ে গেল আমাদের উপরে লাইবিলিটিস আর নিচে অ্যাসেট। এটাই আজকে আমাদের রইল। এবং পরবর্তী ক্লাসে আমরা কি করব? পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টার থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো নিয়ে 50-60টা প্রশ্ন নেব, সেইগুলো নিয়ে আমরা কিন্তু সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আশা করি সেখান থেকে উচ্চ মাধ্যমিক অনেকগুলো কমন আসবে। আজকের জন্য এতটাই, ধন্যবাদ।